রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার রোধে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, এ বিষয়ে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজি হয়েছে সবাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমার অপব্যবহার রোধে দলগুলো একমত হয়েছে, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? হ্যাঁ, রাষ্ট্রপতির এই ক্ষমার ক্ষমতাটার অপব্যবহার হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ব্যাপারে অলরেডি সুপ্রিম কোর্টের, আমি জাস্ট একটু গত 1 ঘন্টায় চোখ বুলাচ্ছিলাম, 3টা রায় আছে। ওই রায়তে বলে দেওয়া হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে যে রাষ্ট্রপতির ক্ষমার ব্যাপারে কি কি নীতি থাকতে হবে, এগুলি অলরেডি জাজমেন্টে বলে দেওয়া হয়েছে। যারা আলোচনা করছেন এইসবে, তাদের বোধহয় ধারণা নাই, মানে মনে হয় যে সবকিছু সংবিধানে লিখে দেওয়া হবে। আমেরিকান সংবিধানের 240 বছর হয়ে গেছে, 12 পৃষ্ঠার সংবিধান, 12 না 13 পৃষ্ঠার সংবিধান, ধারা আছে মাত্র 7টা। অতএব সংবিধানে সবকিছু লিখে দেওয়া যায় না, এইটা রায়ের মাধ্যমে আসে। এখন কথা হলো, যারা আলোচনা করছেন তারা যদি রায়ের ব্যাপারে অবগত না থাকেন, তাহলে তাদের কাছে ব্যাখ্যাটা অন্যরকম হবে। একই কথা প্রযোজ্য এই বিভাগে হাইকোর্ট বসানো নিয়ে। এটা এরশাদ আমলে 8ম সংশোধনের মাধ্যমে 6টা বিভাগে 6টা হাইকোর্ট বেঞ্চ করা হয়েছিল। তখন সুপ্রিম কোর্ট 1989 সালে রায় দিয়ে বলেছিল যে এইভাবে হাইকোর্ট বিভাগে বিভাগে নেওয়া যায় না। তো এখন মানে হ্যাঁ, এটাও ঠিক, সংবিধানে কিন্তু বিধান আছে যে প্রধান বিচারপতি ইচ্ছা করলে হাইকোর্টের বেঞ্চ, আমরা বাংলা শব্দটা মনে আসছে না, সার্কিট বেঞ্চ, প্রধান বিচারপতি মনে করলে কুমিল্লায় 6 মাসের মধ্যে হাইকোর্ট বসাতে পারবেন, খুলনায় 6 মাসের জন্য হাইকোর্ট বসাতে পারবেন। এটা অলরেডি সংবিধানে আছে। অতএব যেটা বলছিলাম, যে এটা ধরেন এখন কথা হলো, আমরা যদি সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙ্গুল দেখাই, যেটা দেখাচ্ছি অনেক ব্যাপারে সুপ্রিম কোর্টে বুড়ো আঙ্গুল দেখাচ্ছি, ওই জন্য আমাদের আইন ব্যবস্থাটা কিন্তু ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। এইটার খেসারত আমাদের বহু বছর ধরে দিতে হবে। তবে আমি যেটা নীতিগতভাবে বলছি যে 49 ক্ষমতা কখন প্রয়োগ করা যাবে এবং ধরেন কিভাবে প্রয়োগ করা যাবে, এইটার সম্পর্কে 3টা বড় রায় আছে, একটা 90 পৃষ্ঠা, একটা 40 পৃষ্ঠা, আরেকটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে। আবার বললাম যে বিভাগীয় শহরে হোসেন মোহাম্মদ এরশাদ হাইকোর্ট স্থাপন করেছিল, পক্ষে বিপক্ষে এখানে 8 জন অ্যামিকাস কুরি হলো মানে জ্যেষ্ঠ আইনজীবী, তারা কোনো পক্ষ না নেন, তাদেররা বিচারপতিকে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে। সবাই বলেছিল এটা আমাদের জন্য ঠিক হবে না। বিচার দাঁড়গোড়ায় পৌঁছে দেওয়ার একটা, এটা খুব মুখরোচক কথা সবসময় হয়, কিন্তু বিচার দাঁড়গোড়ায় পৌঁছে দিলে পান থেকে চুন খসলেই সবাই যদি আদালতে যায়, তাহলে যে সামাজিক যে সিস্টেম, যে আমার ভাইয়ের সাথে ঝগড়া হলে কথার কথা যে চাচা মামা ফুফুরা বসে, এই যে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের বিষয়ে যে সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, বিচার বিভাগ কি বিকেন্দ্রীকরণ হবে বলে আপনি মনে করেন? না, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ কেন দরকার? একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বিচার বিভাগের মূল সমস্যা, যেটা কেউই বলে না, যে 2000 কোটি টাকা বাৎসরিক বাজেটে 1700 বিচারক দিয়ে 17 কোটি লোকের দেশে বিচার সম্ভব না। অতএব প্রথম দরকার হলো স্থানীয়ভাবে বিচারকের সংখ্যা বাড়ানো, এবং এইটার জন্য 2000 কোটি টাকার বেশি বাজেট লাগবে। কিন্তু এই বাজেটের সময় যখন আসে, এইটার বাজেট লাগবে, ওইটার বাজেট লাগবে, অনেক কথা আমরা বলি। কিন্তু আমাদের দেশে এখন যেভাবে হিসাব করা হয় যে এক কিলোমিটার 6 লেনের মহাসড়ক করতে প্রায় 500 কোটি টাকা লাগে। তো আমাদের 4 কিলোমিটার মহাসড়কের জন্য যেই খরচ হয়, সেই টাকা দিয়ে আপনি 17 কোটি লোকের বিচার বিচার নিশ্চিত করবেন, এটা অবাস্তব কল্পনা। কিন্তু দরকার হলো 1700 বিচারকের জায়গায় 3400 বিচারক করা, তাহলেই জিনিসটা অনেক সোজা হয়ে যায়। আসল জায়গায় না গিয়ে, আর যেটা বললাম যে সংবিধানের মূল ধারণা, সংবিধানে
সবকিছু বলা থাকে না, বড় দাগে ক্ষমতার সীমারেখা বলা থাকে, আর কোন সিদ্ধান্ত কোন প্রক্রিয়ায় নিতে হবে এই দুইটাই কথা সংবিধানে বলা থাকে। এই জন্য আমেরিকায় বললাম না, 11টা ধারার সংবিধান দিয়ে তারা 240 বছর চলছে। অতএব এই আলোচনাগুলিতে আমার যেটা মনে হয় যে ঐকমত্য কমিশনের যারা যে কমিশনগুলির যারা সভাপতি ছিলেন এবং রাজনৈতিক দল যারা আলোচনায় অংশগ্রহণ করছেন, আমি তো কোনো আলোচনায় সংবিধান নিয়ে একদিন ধরে আলোচনা হচ্ছে, কোনো আইনজীবীর নাম দেখছি না বা বিচারকের নাম দেখছি না। ফলে তারা যেটা করছেন এটা আমাদের প্রচলিত ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত। এবং আইনের যেটা সমস্যা হলো যে আপনি একদম, এটা হলো বাড়ির বিল্ডিং এর মতো না যে আপনি আজকে একটা বিল্ডিং বানালেন, পছন্দ হলো না, ভেঙে দিয়ে আরেকটা বিল্ডিং বানালেন। তাহলে যে আইন ব্যবস্থায় যে অস্থিতিশীলতা তৈরি হয়, এইটার খেসারত অনেক বেশি জনগণকে দিতে হবে। নিশ্চয়ই, সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো আবার পুনরায় আলোচনার যোগান রয়েছে। ডক্টর শাহদ্বীন মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।